আমাকে এত বছরের স্বপ্ন দেখিয়ে আপনি বিয়ে করে ফেললেন? আপনার আমাকে একটিবারের জন্য মনে পড়ল না সিফাত ভাই? 2 বছরের ভালোবাসা সব মিথ্যে ছিল? বলতে বলতেই নীলার চোখ থেকে টুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুকের কোথাও জানি মনে হচ্ছে কলিজাটা কেউ যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কেমনে পারলো মানুষটা এমন করতে? কিভাবে পারলেন কবুল বলতে? বলতে বলতেই কান্নারা যেন দলা ফাঁকিয়ে বেরিয়ে আসতে চাইল। নীলা আর কান্না আটকে রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠে মেঝেতে বসে পড়ল। রেহনা বেগম মেয়ের এমন পাগলামি দেখে দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরতেই নীলা মাকে জড়িয়ে ধরে সিফাতের দিকে আঙুল তাক করল। মা, সিফাত ভাই আমার বিশ্বাস ভেঙেছে। উনি তো এতটাও খারাপ না। মা, আমার সাথে কেন এমন হয় বলতে পারো? আমার কাছের মানুষরাই কেন আমার জীবন থেকে হারিয়ে যায়? আমি কি এতটাই অভাগা? নীলার কথা শুনে সিফাত মাথা তুলে তাকালো। অপরাধ বোধে তাকে ঘিরে ধরছে। মেয়েটার কান্না সে সহ্য করতে কেন পারছে না? সে তো ভালোবাসেনি, শুধুই নাটক করেছিল। তবু আজ কেন এত খারাপ লাগছে? নীলার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে, মাথা নিচু করে ফেলল। রেহনা বেগমের মেয়ের এমন আচরণ দেখে নিজের চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। ড্রয়িং রুমের সবাই নিশ্চুপ হয়ে নীলার দিকেই তাকিয়ে রইল। হাসি খুশি নীলার এমন পাগলামি কেউই বিশ্বাস করতে পারছে না। নীলাকে নিয়ে রেহনা বেগম রুমে চলে যেতেই ড্রয়িং রুমে থাকা ঘরের প্রতিটা সদস্যের দৃষ্টি দরজায় দাঁড়িয়ে থাকা সদ্য নবদম্পতির দিকে পড়ল। সোফাতে আমান শেখ বাড়ির কর্তা মাথায় হাত দিয়ে বসেছিল। এতক্ষণ থম মেরেই ছিলেন। এইবার উঠে এসে নতুন দম্পতি তথা তার ছেলের দিকে এগিয়ে এলেন। আমি নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে চাচ্ছি, কিন্তু পারছি না। শান্তভাবেই বলছি, বেরিয়ে যা তুই, এ ঘরে তোর আর জায়গা হবে না। বাবা, এমন করতে পারো না বাবা। আমান শেখ ছেলের সামনে বরাবর এসেই তার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। সিফাত গালে হাত দিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। কিভাবে পারলি তুই এটা করতে? আমার ছেলে হিসেবে পরিচয় দিতেও লজ্জা করবে। এই শিক্ষা দিলাম তোকে। এত কষ্ট করে মানুষ করার ফল এটাই দিলি? বলতে বলতে তিনি কেঁপে উঠলেন। বুঝাই যাচ্ছে রাগ সংবরণ করার চেষ্টাই আছেন তিনি, কিন্তু পারছেন না। নববধূ আমান শেখের কথার ধরন দেখে কেঁপে উঠল। সে অপরাধী দৃষ্টিতে তার স্বামী নামক ব্যক্তিটির দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। সিফাত দমে গেল না। বাবাকে বুঝানোর জন্য এগিয়ে আসতেই আমান শেখ 2 কদম পিছিয়ে গেল। খবরদার, তোর ওই মুখে আমাকে বাবা ডাকবি না, বেরিয়ে যা। সিফাত আবার কিছু বলতে নিবে তখনই আমান শেখ টেবিল থেকে ছুরি হাতে নিয়ে তেড়ে এলো। আর একবার কিছু বলবি তো আমিই শেষ হব। এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। আর এই মেয়েটা, নীলার কথা তোর একবারও মনে পড়ল না? কথা রাখতে না পারলে স্বপ্ন কেন দেখিয়েছিলি? আমার সামনে থেকে বেরিয়ে যা। আমার কথা চিন্তা করে ওকে বের করিও না। বিয়ে করে এসেছে, হোক না আরেকজন, তবুও বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তো ওরা বাড়িতে এসেছে। এভাবে মুখ ফিরিয়ে নিও না। বিশ্বাসঘাতক ওরা হতে পারে, কিন্তু আমরা নই। বড় বাবা, আমার এই কথাটা রেখো। বলেই নীলা সিঁড়ি বেয়ে কয়েক ধাপ এগিয়ে এলো। সবাই তাকাতেই দেখল নীলা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে আছে। নিহিমা। আমান শেখ নীলার দিকে এগিয়ে গেল। নীলার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিল। যদি পারিস এই বাবাটাকে মাফ করে দিস। ছোটবেলা থেকে তুই আমার চোখের মণি, কিন্তু দেখ, সবচেয়ে প্রিয় মেয়ে হয়েও তোরেই আমি কষ্ট থেকে আগলে রাখতে পারিনি। দেখবি তুই অনেক সুখী হবি মা। আর কোনো অসৎ মানুষের ছায়া যেন তোর জীবনে না পড়ে। শেষ কথাটা আমান শেখ নিজের ছেলেকেই ইঙ্গিত করে বলল। নীলা চোখ মুছে মলিন হাসল। তাই যেন হয় বলেই আবারও সিঁড়ি বেয়ে উঠে গেল। রুমে গিয়েই নীলা দরজা বন্ধ করার আওয়াজ সবার কানে ভেসে এলো, কিন্তু আমান শেখের আদেশের আদেশে কেউ এগিয়ে গেল না। মেয়েটা একটু একা থাকুক, নিজের কষ্টগুলো কমাক। আমান শেখ সিফাত আর মিলির দিকে এগিয়ে এলো। বাকি সবাই চুপ, কারণ এই বাড়িতে আমান শেখ যা বলবে তাই হবে। কিন্তু তা বলে এটা না যে সাফাতের কার্যকলাপে সবাই রাজি। এই মেয়ে
তোমার লজ্জা নেই? কেমনে পেরেছ এই অসভ্য কাজটা করতে? আমার ছেলে না হয় অসভ্য, তুমি কিভাবে পারলে নিজের পরিবার ছাড়া এইভাবে বিয়ে করতে? পরিবারের কি হবে সেটা একবারও ভাবলে না? বলেই তিনি সাফাতের দিকে তাকালেন। শুধুমাত্র নীলার জন্যই তোদের এই বাড়িতে জায়গা হয়েছে। মনে রাখবি, আজকের পরে থেকে তুই আমার কাছে থেকে আর কোনো সাহায্য পাবি না। বাবা, অদ্ভুত না? যার বিশ্বাস ভঙ্গ করেছিলে সেই তোমাদের থাকার জায়গা করে দিল। আমান শেখ আর ছেলের জবাবের আশা না করে চলে যেতে নিতেই স্ত্রী আমেনা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, নীলাকে কিছুক্ষণ পরে গিয়ে কিছু খাইয়ে দিও, আমি আর খাবো না, ডাকিও না। আমান শেখ দ্রুত প্রস্থান করতেই আমেনা বেগম এগিয়ে এলেন। এ জীবনে কোনোদিন তোর বিপরীতে যায়নি। পরিবারের সবাই বিপক্ষে থেকে তোরে শাসন করলেও আমি পারিনি। তোকে আগলে আগলে রাখতাম। সেটাই বোধহয় আমার বড় ভুল ছিল। এমন না যে তুই না বলে বিয়ে করেছিস বলে সবাই রেগে। তোর সবচেয়ে বড় ভুল হচ্ছে একটা মেয়েকে স্বপ্ন দেখিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি। একটা মেয়ের আবেগ নিয়ে খেললি। আচ্ছা, তুই আমারই ছেলে তো, আমরা তো মানুষ হিসেবে অতটা খারাপ না। বলেই আমেনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। সবাই চলে যেতেই মিলি সিফাতের দিকে তাকালো। তারও মেয়েটার জন্য খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। সিফাত তাকে এই কথাটা বলেনি যে সেও নীলার সাথে ভালোবাসার অভিনয় করেছে। সিফাত শুধু তাকে বলতো যে তার চাচাতো বোন তাকে পছন্দ করে। নীলার সাথে আসলেই সম্পর্কে ছিল সেটা মিলি ঘুণাক্ষরেও জানত না। সিফাতের কেন জানি বড্ড খারাপ লাগছে। এতদিন রাগের বশে এসব করলেও এখন কেন জানি তার খারাপ লাগছে। নীলার চোখের পানিতে তার কেন কষ্ট হচ্ছে। সে তো ভালোবাসেনি নীলাকে, তবে কেন এমন লাগছে? সে কি বেশিই করে ফেলছে? এই বাড়িতে আমান শেখ সব ছেলে মেয়েদের থেকে নীলাকে একটু বেশিই ভালোবাসে। এমন কি নিজের ছেলে আমানের থেকেও? ছোটবেলায় নীলার 4 বছর হওয়ার আগে থেকে আমানই ছিল পরিবারের প্রিয় পাত্র। কিন্তু নীলার বাবা মারা যাওয়ার পরে থেকে, তখন নীলার বয়স 4 বছর, তখন থেকে নীলাকেই সবাই বেশি ভালোবাসে, এমনকি আমান শেখও। সিফাতের এখনও মনে পড়ে ওর সবচেয়ে প্রিয় একটা গাড়ি ছিল। সেটা ওর এতই প্রিয় ছিল যে সে সেটা আলমারিতে তুলে রাখত। খেলতও না, শুধুমাত্র পুরনো হয়ে যাবে তাই। কিন্তু নীলা এসে সেটারই বায়না ধরতেই আমান শেখ দিয়ে দিল। দাদা থাকাকালীনও নীলা সবচেয়ে প্রিয় মুখ ছিল। সেগুলো সিফাতের পছন্দ হতো না, কিন্তু আজ কেন খারাপ লাগছে সিফাতের? তারও কি মায়া জন্মে গিয়েছিল? নীলা রুমে এসেই মেঝেতে হাঁটু মুড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। তার সাথেই কেন এমনটা হয়? কতই না স্বপ্ন দেখিয়েছিল মানুষটা, তবে এসব কি? কিছুই না। একটা মানুষ এতগুলো দিন কিভাবে ঠকাতে পারে? আচ্ছা, সিফাত ভাই কি তাকে একটুও ভালোবাসতো না? অন্তত এতগুলো দিনে একটুও কি মায়া বসেনি? কেমনে পারল মানুষটা? নীলা চোখ মুছে ফেলল। আর কাঁদবে না সে। কেন কাঁদবে? সেই মানুষটার জন্য যে তাকে এত নির্মমভাবে ঠকিয়েছে, তার জন্য কেন মনকে নরম করবে? তার শক্ত হওয়া উচিত। ভেঙে যাওয়া থেকে মানুষ ভালোভাবে উঠে দাঁড়াতে পারে, সেও পারবে। কিন্তু পরক্ষণে ভাবল, প্রতিটা মুহূর্তে মানুষটার মুখোমুখি হলে সে কি ভালো থাকতে পারবে? যে স্বপ্নটা তাকে দেখিয়েছিল, সে স্বপ্নটা অন্যজনের সাথে পূরণ করতে দেখে সে নিজেকে কি ঠিক রাখতে পারবে? মুখে যতই বলুক সে তো পারবে না, ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। অন্তত মানুষটার মুখোমুখি না হলেই আস্তে আস্তে ভুলতে পারবে। কিন্তু এক বাড়িতে কিভাবে কয়দিন এভাবে রুমবন্দি হয়ে থাকতে পারবে? কিভাবে সহ্য করবে? কি করা উচিত তার?